আর হিমালয় নিয়ে কোনো ছেলে খেলা নয়। নদীকে, নদীর জায়গাটুকুকে ছেড়ে দাও, কিন্তু গড় বৃষ্টিপাতের পরিবর্তন কিন্তু হয়নি, ১০০ বছরেও হয়নি। হিমালয় এত ভঙ্গুর কি বিপুল পরিমাণে পর্যটন শিল্প গড়ে উঠেছে, এবং সেগুলো তো সবকটাকে হিমালয় ধ্বংস করে। এই বিপর্যয়ের সংকেত আমাদের কাছে আগে ছিল, তাহলে আমরা সেগুলোকে নিয়ে অ্যানালিসিস করিনি কেন? দেখুন, হিমালয় এমন একটা এই ভারতবর্ষটা হিমালয়ের দান, এটা বুঝতে হবে। এই ভারতবর্ষের এই হিমালয় না থাকলে ভারতবর্ষটা গড়েই উঠতো না। এবং ভারতবর্ষের যে যতগুলো নদী, যে পেরিনিয়াল রিভার, সেই নদীগুলোর জন্ম হচ্ছে হিমালয় থেকে। হিমালয় না থাকলে, এবং মূলত দেখবেন গাড়োয়াল হিমালয় থেকে, এবং এই হিমালয় আমাদের পুরো ভারতবর্ষের যেরকম করে ভূমিরূপ নির্মাণ করেছে, সেরকম করে জলবায়ুকেও নির্মাণ করেছে। এবং এই হিমালয় হচ্ছে ভারতবর্ষের কিরিটির উপরে তিনি সে বসে আছে, মানে তার ভারতবর্ষের মাথায় সে বসে আছে। পুরো ভারতবর্ষটাকে যেভাবে হিমালয় নির্মাণ করেছে, সেই দান কিন্তু আমরা কখনো ভারতবর্ষকে দিতেই পারি না। আমরা এই একটা হিমালয়, সে শিশুর মতো, সে ক্রমশ বড় হচ্ছে, তার যে উচ্চতা সে ক্রমশ বাড়ছে। তা এইরকম একটি হিমালয়কে আমরা উন্নয়নের নাম করে সব থেকে বেশি শোষণ করছি। আপনি দেখুন না, উত্তরাখণ্ডের যে বিপর্যয়, একের পর এক বিপর্যয়, তারপর তারপর হচ্ছে আপনি দেখবেন দার্জিলিং হিমালয় একের পর এক বিপর্যয়, তারপর আপনি দেখবেন নেপাল হিমালয় একের পর এক বিপর্যয়, সিকিম হিমালয় একের পর এক বিপর্যয়। এই যে বিপর্যয়ের পর বিপর্যয়ের যে ধারাভাষ্য নির্মাণ হলো পুরো হিমালয় জুড়ে, সেই হিমালয়কে কখনো আমরা বোঝার চেষ্টা করলাম না। আমরা করলাম কি, হিমালয়কে শাসন করার চেষ্টা করলাম, হিমালয়কে উন্নয়নের থাবায় আটকে রাখার চেষ্টা করলাম। এই যে দেখুন না, চারধাম যে প্রকল্প তৈরি হয়েছে আমাদের হিমালয় জুড়ে, সেখানে এই যে যতবার রাস্তা এক্সটেন্ড করা হয়েছে, ততবার বিপর্যয় নেমে এসেছে। এবং আপনি দেখবেন যে গ্যাডগিল সাহেব বলে গেছিলেন তার ইয়ে নিয়ে, যে আমাদের যে ভারতবর্ষের যে দুই প্রান্ত, অর্থাৎ আহ আমার এইদিকে রয়েছে উপকূল বরাবর, ভারতবর্ষের উপকূল, কোস্টাল লাইন বরাবর, এই যে পূর্ব ঘাট পর্বতমালা, পশ্চিম ঘাট পর্বতমালাতে যে একের পর এক মাইনিং হয়েছে, সেটা কিন্তু ভয়ঙ্কর ভাবে এই বাস্তুতন্ত্রকে নষ্ট করেছে। হিমালয় জুড়েও সেটা হয়েছে। হিমালয় জুড়ে একের পর এক বাঁধ নির্মাণ হয়েছে। যত বাঁধ নির্মাণ হয়েছে, বড় বাঁধ, তত প্রভাব পড়েছে হিমালয়ের উপরে। এবং হিমালয় এত ভঙ্গুর, এত মুচমুচে, সে একটু বৃষ্টি হলেই তার একটা রক অ্যাভালাঞ্চে, হ্যাঁ, এবং ডেব্রিস, মানে বেশিরভাগটা আমরা দেখছি ডেব্রি ফল হচ্ছে, ছোট ছোট নুড়ি পাথর এসে বিপুল ভাবে এসে পড়ছে এবং বোঝাই করে দিচ্ছে তার নদীর চলার পথ। এই যে কেন এত ভঙ্গুর হয়ে উঠলো, আপনি দেখুন হিমালয়ের ইয়েতে পর্যটনের নাম করে কি বিপুল পরিমাণে পর্যটন শিল্প গড়ে উঠেছে, এবং সেগুলো তো সবকটাকে হিমালয় ধ্বংস করে হচ্ছে। এবং উন্নয়নের নামে হিমালয়ের কে ধরে আঁকড়ে রাখার যে গাছ গাছারি এবং তার যে ভূপ্রকৃতির যে গত অবস্থান, সেটা ক্রমশ নষ্ট হচ্ছে। একটা সময় আপনি যদি বৃহত্তর ভাবে দেখেন, যখন উত্তরাখণ্ডের মানুষেরা একটা ঘটনা বলেছিলেন, তারা যখন বলতেন যে উত্তরাখণ্ডের সেই বিপুল যে গাছগাছালি, ইংরেজ সাহেবরা বলতেন যে বনসে হে তিন উপকার, হ্যাঁ, লিজা লিসা অর ব্যাপার। এই কথা যখন ইংরেজরা বলতেন, তখন গ্রামের মানুষেরা বলতেন বনসে হে তিন উপকার, মিট্টি পানি অর বায়ার, মানে মাটি, পানি মানে জল, আর বাতাস। তার পরের লাইনটি খুব গুরুত্বপূর্ণ, জিন্দা রহনে কি আধার।
এই যে বাঁচার যে আধার হচ্ছে আমাদের পুরো বনভূমি, সেই বনভূমিটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে হিমালয় জুড়ে। নেপাল হিমালয়ে যেভাবে উন্নতি হচ্ছে, এবং আপনি দেখুন যে আজকে এই পুরো মানে নদীকে বুঝতে হবে, নদীর যে নদী যে জল নিয়ে নামছে, সেখানে যে কোশি, আমরা তো দেখেছি নেপালের কোশি নদীর বন্যা, 7টা কোশি ছিল, কোশি বলা হতো, মানে 7 কোশি, তার পুরনো পথগুলোকে মানে পরিবর্তন করে 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 বর্তমান পথে কখনো এসেছে, কখনো তার আগের পথে গেছে। হ্যাঁ, এক সময় আমরা 2005-6 নাগাদ একটা দেখেছিলাম, 5-6 বা সাধারণ আমার সময়টা, বা 9-2000 এরকম exact মনে করতে পারছি না। সেই সময় আমরা দেখেছিলাম যে সুপৌল, মাধবপুর, আরারিয়া হয়ে যে বিপুল পরিমাণে হচ্ছে বন্যার জল এসেছিল, সেই এই অংশটাতে মানে কোশি তার আবার নতুন করে গতিপথ পরিবর্তন করার চেষ্টা করছে। আপনি দেখবেন যে কোশিকে আমরা নিয়ন্ত্রণ করতে চাইলাম কিভাবে, পাড় বাদ দিয়ে, পুরো পাড় বাদ দিয়ে নদীটাকে একদম ছোট করে নিতে চাইলাম। মানে আপনি যদি এই মুহূর্তে কোশির পাড়ে যান, তাহলে দেখবেন যে এই পাড়বাদ বা এমব্যাঙ্কমেন্টের, মানে দুটো এমব্যাঙ্কমেন্টের মাঝখানে একরকমের ভূপ্রকৃতি এবং সেখানকার মানুষের জনজীবন একরকমের, আবার এই যে পাড়বাদ বা এমব্যাঙ্কমেন্টের ওপাশে নদীর পাড়ে জনজীবন একেবারে আলাদা রকম। এই যে পরিবর্তনের যে ধারা, এটা তো ছিল না। নদী বন্যা আসতো এবং প্লাবনভূমিতে ছড়িয়ে পড়তো, হ্যাঁ, এবং তারপর সে একটা নির্দিষ্ট সময় অন্তর চলে যেতে হচ্ছে, আবার জল বেরিয়ে যেত নদী পথ দিয়ে। এই প্রাকৃতিক পদ্ধতিটাকে নষ্ট করে ফেলা হলো। হিমালয়ে যে বিপুল পরিমাণ বৃষ্টিপাত হয়, তার কতটুকু বৃষ্টিপাত মানে নদীতে গড়িয়ে পড়ছে, তার কতটুকু হচ্ছে ট্রান্সমিশনে নষ্ট হচ্ছে, কতটুকু ইভাপোরেশনে নষ্ট হচ্ছে, কতটুকু আহ জমছে, এই যে পুঙ্খানুপুঙ্খ যে হিসেবগুলো, সেগুলো যে খুব ভালোভাবে আগে রাখা হতো এমনটা নয়, এখনো যে খুব রাখা হচ্ছে এমনটাও নয়। কিন্তু এই পদ্ধতি, এই যে পদ্ধতিগতভাবে কিন্তু আমরা অনেকটা এগিয়ে। আমরা যদি এগুলোর পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখি, পুঙ্খানুপুঙ্খ এই নির্মাণগুলোকে বুঝি, হিমালয়ের অবস্থানগুলোকে বুঝি, তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবে এটিকে চিহ্নিত করতে পারবো। এবং এটা যদি আমরা চিহ্নিত করতে পারি, তাহলে বিপর্যয়কে আমরা কিন্তু কমাতে পারবো। আর আরেকটা জিনিস ভাবতে হবে, হিমালয় নিয়ে যখন আমরা কথা বলছি, সেই হিমালয় নিয়ে আহ আমরা যখন কথা বলবো, তখন হিমালয়ের নীতির কথা বলতে হবে। কিন্তু আমাদের নীতি বা হিমালয়ান পলিসি এখনো ঠিকঠাক করে ফ্রেম করা হয়নি। হিমালয়ান পলিসির মধ্যে কি থাকতে হতো, হিমালয়ে কি আমরা ব্যবহার করব, ট্র্যাডিশনাল যে নলেজ সিস্টেম ছিল বা ঐতিহ্যবাহী যে জ্ঞান পদ্ধতি ছিল, সেই জ্ঞান পদ্ধতিটাকে ব্যবহার করে ওখানকার মানুষেরা হচ্ছে চিরকাল বেঁচেছিল। একটা এই যে বেঁচে থাকার যে পদ্ধতি, সেটা ছিল কেমন জানেন তো, একদম অনুপম মিশ্র যে একটা কথা বলেছিলেন, মানে এই যে এই পুরো এই বিষয়টা জলের উপর ভেসে থাকা, তরল জলের উপর ভেসে থাকা একটা বাস্তুতন্ত্র, এবং এই বাস্তুতন্ত্রটা নষ্ট হয়ে গেলে, এই বাস্তুতন্ত্রটাকে বাঁচিয়ে রেখেছে হিমালয়, এই বাস্তুতন্ত্রটা নষ্ট হয়ে গেলে মারা যাবে কিন্তু এই মানুষ এবং না মানুষেরা। শুধু আমরা মানুষের কথা বলবো না, না মানুষের কথাও তো আমাদেরকে বলতে হবে, যারা মানুষের উপর নির্ভর করে বেঁচে থাকে, নদীর উপর নির্ভর করে বেঁচে থাকে। আপনি যদি একটা সময় যে বিপুল পরিমাণ বৃষ্টিপাত হতো উত্তরাখণ্ডে, এখনো হয়, কিন্তু সেই জলটা ধরে রাখার মতন পদ্ধতি ছিল না, মানে ধরে রাখার কোনো পরিকাঠামো ছিল না। আর ওখানকার গ্রামের মানুষেরা চাল এবং খাল, এই ট্র্যাডিশনাল নলেজ সিস্টেমকে ব্যবহার করে তারা কিন্তু বিপুল পরিমাণে জল ধরে রাখত। বিপদ, এবং তার ফলে হতো কি, নদীতে মানে হিমালয় জুড়ে, উপরের অববাহিকা জুড়ে প্রচুর পরিমাণে ভূমিক্ষয়ও কম হতো, এবং তারা কোন কোন এলাকায় কি ধরনের গাছ থাকবে, কি ধরনের গাছ রোপণ করা হবে, সেই নলেজটাও কিন্তু তাদের কাছে ছিল। হ্যাঁ, কিন্তু এই যে হিমালয়ের মধ্যে আস্তে আস্তে
মানে অনুপ্রবেশ করছে, সেটা কিন্তু হিমালয়কে শেষ করে। আর একটা জিনিস বুঝতে হবে যে এই বিপুল পরিমাণ যে জলবিদ্যুৎ তৈরি করার দিকে আমরা এগোচ্ছি, কিন্তু এই বিপুল জলবিদ্যুৎ যে আমরা তৈরি করলাম বা করব, তার কতটুকু মানে সাস্টেনেবল। এবং আমরা এই যদি হিমালয়ে যদি একের পর এক যে বাঁধ আর বাঁধ, যে বাঁধের শৃঙ্খলে যে ইয়ে হয়েছে, সবকে আমরা আহ, গঙ্গাকে আটকেছি হচ্ছে তিহুরি বাঁধে, আর গঙ্গাকে শেষ আটকালাম আমরা হচ্ছে ফারাক্কা বাঁধে বা ব্যারেজে। এই যে বিপুল পরিমাণ বাঁধের শৃঙ্খলে পুরো নদীটা জর্জরিত, হিমালয় জুড়ে একদম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিপুল পরিমাণ বাঁধ। এই বাঁধ কিন্তু হিমালয়ের জন্য সাস্টেনেবল নয়, এবং সে কথা কিন্তু বিভিন্ন গবেষণাপত্রে এসেছে, বিভিন্ন বিজ্ঞানীরা সে কথাকে বলেছে। এবং তার উপরে এই ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের একটা বিপুল প্রভাব পড়েছে। এবং প্রভাবের ফলে কি হয়েছে আমরা দেখেছি এই ভারতবর্ষ জুড়ে, যে 100 বছরের বৃষ্টিপাত যদি আমরা অ্যানালিসিস করি, মানে বিশ্লেষণ করছি, তাহলে দেখেছি আমরা বৃষ্টিপাতের কিন্তু গড় বৃষ্টিপাতের পরিবর্তন কিন্তু হয়নি, 100 বছরেও হয়নি। কিন্তু যেটা হয়েছে, অল্প সময়ে দীর্ঘকালীন বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গেছে। এবার নদীগুলো তো হচ্ছে প্রচুর পরিমাণে পলি কাঁকড় বালিতে বোঝায়, তার ক্যাচমেন্টে জল ধারণ ক্ষমতা নেই, তার বুকে জল ধরে রাখার ক্ষমতা নেই। এবার উপরের অববাহিকাতে এই অল্প সময় দীর্ঘকালীন বৃষ্টিপাত হলেই যে বিপুল পরিমাণে জলটা নিচের দিকে নেমে আসছে, তাতে হরপাবানের তৈরি হচ্ছে। আগে যে এই হরপাবানটা হতো না এমনটা নয়, আগেও হতো, কিন্তু সে সময় নদীর ক্যাচমেন্টকে ছেড়ে রাখা হতো, এবং সে পলি বিছিয়ে বন্যা এনে বন্যার সঙ্গে পলিকে নিয়ে আসতো, বালিকে নিয়ে আসতো, কাঁকড়কে নিয়ে আসতো, ছড়িয়ে দিত। কিন্তু আমরা ক্রমশ নদীর কাছাকাছি চলে যাচ্ছি এবং উন্নয়নের কাছাকাছি নদীকে দখল করতে আরম্ভ করেছি। সুতরাং আহ এখন সময় এসেছে আমাদেরকে কতগুলো জিনিস বোঝা, যে নদীকে, নদীর জায়গাটুকুকে ছেড়ে দাও, এক। দুই, আমাদের উন্নয়নকে একটা সাস্টেনেবল পর্যায়ে নিয়ে যেতে হবে। উন্নয়ন চাই না এমনটা নয়, কিন্তু আমরা উন্নয়নকে সাস্টেনেবল পর্যায়ে নিয়ে যেতে হবে, যেখানে প্রকৃতি, পরিবেশ, মানুষ, না মানুষের সহবাস্তান থাকবে। তিন, আমাদের হিমালয়ের যে বিভিন্ন এলাকার যে ট্র্যাডিশনাল জ্ঞান বা নলেজ, যেটা পরম্পরাক্রমে চলে আসছে, তাকে কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে, তাদেরকে নিয়ে ব্যবহার করতে হবে ফিল্ডে। চার, আমাদের হিমালয়ান পলিসি বা নীতি তৈরি করতে হবে, এবং যে নীতিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে আরম্ভ করে আমাদের বৃষ্টিপাতের নীতি, তারপরে কতটুকু জল ধরে রাখার নীতি, হিমালয়ের উপরে কতগুলো বাঁধ নির্মাণের নীতি, কি বাঁধের আকার আকৃতির উপরে তার মানে কত বড় উঁচু বাঁধ আমরা নির্মাণ করব, তার একটা দর্শন। এবং আমাদের পুরো ভারতবর্ষ জুড়ে হিমালয়কে ঠিক করে রাখতে গেলে প্রতিবেশী যে রাজ্যগুলো আছে তাদের সঙ্গে, রাষ্ট্রগুলো আছে বা রাজ্যগুলো বলা, এবং তার একই সঙ্গে রাষ্ট্রগুলো যে আছে, তাদেরকে নিয়ে একটা আন্তর্জাতিক একটি সংগঠন তৈরি করা, যেখানে আমরা এই পলিসি ফ্রেম করতে পারবো, যেখানে আমরা ঠিক করতে পারবো, বা আমাদের এই তথ্য আদান প্রদানের ক্ষেত্রে অনেকটা সহজতর হবে, লিয়াজও মেনটেন করতে পারবো, কোঅর্ডিনেশন খুব ভালো হবে, যাতে আমরা এক তথ্যগুলোকে ঠিকঠাক বিশ্লেষণ করতে পারি, এবং সেই তথ্য অনুযায়ী আমরা ভবিষ্যতের পরিকল্পনাগুলোকে ইয়ে করতে পারি। আমরা যদি আরেকটু আগে জানতাম, তাহলে আমাদেরকে এই বিপর্যয়টাকে তো আটকানো সম্ভব ছিল। এবং কিছু কিছু মিডিয়া থেকে তো বলা হচ্ছে যে এই বিপর্যয়ের একটা সংকেত আমাদের কাছে আগে ছিল, তাহলে আমরা সেগুলোকে নিয়ে অ্যানালিসিস করিনি কেন? আমাদের সবার আগে দরকার এই, কারণ আমাদের হাতে টেকনোলজি এখন খুবই উন্নত পর্যায়ে চলে এসেছে, আমরা যদি সেটাকে ঠিকঠাক ব্যবহার করি, তাহলে আমাদের হিমালয়কে বাঁচানো
খুব একটা অসম্ভব নয়। কিন্তু আমরা যদি এখন হিমালয়কে, পুরো হিমালয় কথা বলছি, একদম উত্তর পূর্ব ভারত, মানে একদম হিমালয় উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, এই যে বিপুল যে তার রেঞ্জ, হ্যাঁ, এই পুরো অঞ্চলটা জুড়ে একটার পর একটা যেভাবে বিপর্যয় নেমে এসেছে বা আসছে, সেখানে কিন্তু আমাদের সতর্ক হওয়ার একদম এক্সট্রিম পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি। আর হিমালয় নিয়ে কোনো ছেলে খেলা নয়।